শওকত সাহেব মাথায় প্রায় 3 বালতি পানি ঢেলে ফেললেন। পুষ্প বলল, আর পানি দেবেন না, ঠান্ডা বাঁধিয়ে বসবেন। তিনি হাসি মুখে বললেন, পানিটা গরম, গায়ে ঢালতে খুব আরাম লাগছে। বৃষ্টির পানি কি যে ঠান্ডা ছিল কল্পনাও করতে পারবে না। মনে হচ্ছিল শীতে জমে যাচ্ছি। শোনো পুষ্প, তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, তুমি খুব কড়া করে 1 কাপ চা বানাও। পুষ্প নড়ল না, সে তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে। পুষ্প আবার বলল, আর পানি ঢালবেন না, আপনি নির্ঘাত অসুখ বাঁধাবেন। আমার কিচ্ছু হবে না, আমি হচ্ছি ওয়াটারপ্রুফ। যখন ক্লাস 10-এ পড়ি তখন একবার বন্ধুদের সাথে বাজি ধরে পৌষ মাসের শীতে পুকুরের পানিতে সারা রাত গলা ডুবিয়ে বসেছিলাম। যদি অসুখ না বাঁধাই তাহলে 100 টাকা পাবো, এই ছিল বাজি। বাজিতে জিতে 100 টাকা পেলাম এবং ওয়াটারপ্রুফ টাইটেল পেলাম। এদিকে আমার বন্ধুরা সারা রাত পুকুর পাড়ে বসেছিল, তাদের প্রত্যেকের ঠান্ডা লেগে গেল। একজন তো নিউমোনিয়ায় মর অবস্থা হলো। যে পুষ্প এতক্ষণ গম্ভীর হয়েছিল সে খিলখিল করে হেসে উঠল। তিনি বললেন, তুমি দেখি হাসতেও পারো, আমি ভেবেছিলাম তুমি হাসতে পারো না। পুষ্প বলল, আপনি কি সত্যি ওয়াটারপ্রুফ টাইটেল পেয়েছিলেন? সত্যি পেয়েছিলাম। একটা রাবার স্ট্যাম্প বানিয়েছিলাম যেখানে লেখা ছিল মিস্টার শওকত WP। WP মানে ওয়াটারপ্রুফ। বুঝলে পুষ্প, কেন জানি খুব আনন্দ লাগছে, কারণটা ধরতে পারছি না। পুষ্প বলল, আমি বলবো কারণটা কি? বলো তো। ঝড়ের সময় আপনি খুব ভয় পেয়েছিলেন, ভেবেছিলেন মারা যাচ্ছেন। যখন দেখলেন মারা যাননি এবং ঝড় শেষ হয়েছে তখন আনন্দে মন ভরে গেল। যুক্তি তো তুমি ভালোই দিয়েছ, ভেরি গুড, আই লাইক ইট। তোমার বুদ্ধি তো ভালোই। আপনি কি ধরেই নিয়েছিলেন বুদ্ধি খারাপ হবে? খারাপ হবে ধরিনি, এভারেজ বুদ্ধি ধরেছিলাম। ভালোও না আবার খারাপও না। আপনি কি নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন? হ্যাঁ করি, তুমি করো না? হ্যাঁ, আমিও করি। ওয়াটারপ্রুফ টাইটেল রাখা তার সম্ভব হলো না। গোসল শেষ করে গা মুছতে গিয়ে মনে হলো জ্বর আসছে, হাত পা কেমন জানি করছে, মাথা ভার ভার হয়ে গেছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য নিজের ঘরে ঢুকে সিগারেট ধরালেন। সিগারেট বিস্বাদ লাগলো। তিনি বিছানায় শুয়ে পড়লেন, গায়ে চাদর টেনে দিলেন। চাদরে শীত মানছে না। পুষ্পকে বলতে হবে কম্বল টম্বল দিয়ে যেতে। কম্বলের কথা মনে আসতেই 2 লাইনের কবিতাও মনে এসে গেল। ভঞ্জের পিসি তাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। এখন এই কবিতা মাথার ভেতর ক্রমাগত ঘুরপাক খেতে থাকবে, কিছুতেই মাথা থেকে তাড়ানো যাবে না। ভঞ্জের পিসি তাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। স্বাতীকে তিনি এই কবিতা শোনাতেন, অতি দ্রুত আবৃত্তি করতেন। স্বাতী কিছু না বুঝেই হাততালি দিত এবং খিলখিল করে হাসত। হামাগুড়িতে তার কাছে এগিয়ে আসত। একবার স্বাতী খাটে বসে আছে, তিনি ঘরে ঢুকে দ্রুত কবিতা পড়লেন। স্বাতী হামাগুড়িতে এগিয়ে আসতে গিয়ে খাট থেকে পড়ে অজ্ঞান হয়ে গেল। রেনু ছুটে এসে মেয়েকে কোলে তুলে নিয়ে চিৎকার করে উঠল, কি হয়েছে, আমার মেয়ের কি হয়েছে? রেনু সেই হাহাকার এখনো বুকে বিঁধে আছে। কবিতার সঙ্গে সঙ্গে সেই হাহাকারও মনে আসে। ভঞ্জের পিসি তাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। এই কি যন্ত্রণা! লাইন দুটি আরো গভীরভাবে মাথায় বসে যাচ্ছে। একসময় মাথা ছাড়িয়ে শরীরে ছড়িয়ে পড়বে। শরীরের রক্তকণিকাগুলো তাল মিলিয়ে আবৃত্তি করতে থাকবে। পুষ্প চা নিয়ে ঘরে ঢুকেছে। তিনি পুষ্পের দিকে তাকালেন। পুষ্প চায়ের কাপ টেবিলের ওপর রেখে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটি কি এখনো তাকে ভয় পায়? হ্যাঁ, নিশ্চয়ই পায়। সহজ স্বাভাবিক সম্পর্ক এখন আর কারোর সঙ্গে তার নেই। বড় হবার জন্য মানুষকে নানা ধরনের কষ্ট করতে হয়,
তারপর দেখা যায় তার জন্য আরো বড় কষ্ট অপেক্ষা করছে। পুষ্প, আমাকে একটা কম্বল দিতে পারো? পুষ্প হ্যাঁ না কিছুই বলল না। খুব স্বাভাবিক ভঙ্গিতে কপালে হাত রাখল। না, মেয়েটা তাকে খুব বেশি ভয় পায় না। ভয় পেলে এত সহজে কপালে হাত রাখতে পারত না। পুষ্প, জি। কবিতা শুনবে? পুষ্প চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কিছুই বলল না। তিনি নিচু গলায় বললেন, ভঞ্জের পিসিতাই সন্তোষ পান কুঞ্জকে করেছেন কম্বল দেন। পুষ্প কপাল থেকে হাত সরিয়ে আবার কপালে অন্য হাত রাখল। গা মনে হলো পুড়ে যাচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। বাবা এখনো ফেরেনি। ময়নাতলা স্কুলের দপ্তরি ইউনুসকে দিয়ে চিঠি পাঠিয়েছেন, আমার ফিরতে কিঞ্চিত বিলম্ব হইবে। ঝড়ে স্কুল গৃহের বিপুল ক্ষতি হইয়াছে। হেডমাস্টার সাহেবের অফিস কক্ষের কাগজপত্র বিনষ্ট হইয়াছে। একটা ব্যবস্থা না করিয়া আসিতে পারিতেছি না। এদিকে হেডমাস্টার সাহেব প্রাতকালে নেত্রকোনা গিয়েছেন, এখনো ফেরেন নাই। শওকত সাহেব চোখ খুলে আবার চোখ বন্ধ করে ফেললেন। চোখে আলো লাগছে। পুষ্প, পুষ্প। জি। কুঞ্জকে জানো? জি না। জীর্ণ দেওল এক কোণে তারি অন্ধনী আছে বাসা কুঞ্জ বিহারী। আমি আপনার জন্য একটা লেপ নিয়ে আসি। বাতি নিভিয়ে দিয়ে যাও পুষ্প, বাতি চোখে লাগছে। আমার মনে হয় তুমি আমার কবিতা শুনতে পাচ্ছ। ভাবছো আমার মাথা খারাপ হয়ে গেছে। সেরকম কিছুই হয়নি। জ্বর আসার মুহূর্তে কি করে জানি এই কবিতাটা মাথার ভেতর ঢুকে গেছে, কিছুতেই তাড়াতে পারছি না। তোমার এরকম হয় না? হয়। পুষ্প নিচে নেমে এলো, ইউনুসকে পাঠালো। ভবেশবাবুকে খবর দিয়ে আনতে হবে। তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন। চিকিৎসক হিসেবে তার কোনো রকম খ্যাতি নেই। নিজেই বলেন, ওষুধপত্র যা ছিল সব শেষ, আবার ঢাকায় গিয়ে আনতে হবে। এখন আছে 1 প্যাকেট চিনির গুঁড়ো। ভগবানের নাম নিয়ে ওই দিয়ে দেই। ভগবানের অসীম লীলা, এতেই রোগ আরোগ্য হয়। ভবেশবাবু তৎক্ষণাৎ এলেন। রোগীর কপালে হাত দিয়ে বললেন, হোমিওপ্যাথির কর্ম না, জল চিকিৎসা। মা জননী, প্রচুর জল দিয়ে শরীর ঠান্ডা করা লাগবে। জলের ব্যবস্থা করেন, শীতল জল। শওকত সাহেব টকটকে লাল চোখে তাকালেন। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। কি একটা জরুরি কথা বলা দরকার, কথাটা মনে পড়ছে না। তবে কবিতার দুচরণ এখন তার মাথায় ঘুরঘুর করছে না। ভবেশবাবু মাথায় পানি ঢালতে শুরু করলেন। ঘুমে শওকত সাহেবের চোখ জড়িয়ে আসছে। এখন আরাম বোধ করছে। পাশ ফিরে ঘুমোতে ইচ্ছে করছে। পাশ ফেরা যাবে না, পাশ ফিরলে কানে পানি ঢুকবে। ভবেশবাবু বললেন, একটু কি আরাম লাগছে স্যার? লাগছে। হরে হরে, হরে কৃষ্ণ। জল চিকিৎসার ওপর চিকিৎসা নাই। জল হইল সর্বরোগ গ্রাসিনী। জলে যেসব প্রাণী বাস করে তাদের এই কারণে কোনো রোগ বালাই হয় না, নিরোগ জীবনযাপন করে। শওকত সাহেব বললেন, আপনি জানলেন কিভাবে? এরা সুস্থ হলে আপনাকে খবর দেবে না। ইচ্ছা থাকলেও এদের ক্ষমতা নেই। স্যার, আপনি একেবারেই কথা বলবেন না, চুপ করে থাকেন। শরীরটা ভালো বোধ হচ্ছে, এই জন্য কথা বলছি। জ্বর মনে হচ্ছে কমেছে। ভবেশবাবু, আপনার কাছে থার্মোমিটার আছে? আগে না, আমি হোমিওপ্যাথি করি। থার্মোমিটার অ্যালোপ্যাথ ডাক্তারদের যন্ত্র, আমি নীতিগতভাবে ব্যবহার করি না। জ্বর বুঝেন কিভাবে? গায়ে হাত দিয়ে বুঝি। গায়ে হাত দিয়ে আমার জ্বর আপনার কত মনে হয়েছিল? 104-এর ওপরে ছিল, এখন 102। শওকত সাহেব পুষ্পের দিকে তাকিয়ে বললেন, আমার ওই হ্যান্ডব্যাগ খুলে দেখো, প্লাস্টিকের একটা বাক্স আছে। ওষুধপত্র এবং থার্মোমিটার থাকার কথা। থার্মোমিটার পাওয়া গেল। দেখা গেল জ্বর সত্যি সত্যি 102। শওকত সাহেব বললেন,
ভবেশবাবু, আপনি ভালো চিকিৎসক। এই কথাটা স্যার আপনি একটা কাগজে লিখে দিয়ে নাম সই করে যাবেন। সার্টিফিকেটের মতো সাথে রাখব। পুষ্প বলল, আরো পানি ঢালবেন চাচা? ভবেশবাবু বললেন, অবশ্যই। পানি জ্বর ধুইয়া নিয়া যাইতেছে, সেই সঙ্গে রোগের যে বিষ ছিল সেই বিষ। ভবেশবাবু, আজ্ঞে স্যার, আপনাদের এখানে যে নদী আছে তার নাম কি? নদীর নাম সোহাগী। আমি তো জানতাম ছোট গাং, আগে তাই ছিল। বজলুর রহমান বলে এক পাগল কিসিমের লোক নাম বদলায়া দিল। কিভাবে বদলালো? মজার ইতিহাস। সভা মিছিল করে একটা হুলস্থুল কাণ্ড করেছেন। রোজ সকালে নদীর ধার দিয়ে দৌড়াতেন আর চিৎকার করতেন, সোহাগী সোহাগী সোহাগী। স্কুলের ছাত্রদের গিয়ে বলেছেন, তোমরা এই নাম চারিদিকে ছড়াইয়া দিবা। তারপর আপনার গান বাঁধলেন সোহাগী নাম দিয়া। গানের লাইন কি মনে আছে? আগে প্রথম কয়েকটা চরণ মনে আছে। বলুন দেখি। ও নদী তোর কানে আমি সুপে বলিলাম, সোহাগী তোর নাম রে নদী, সোহাগী তোর নাম। এখন সবাই কি নদীটাকে এই নামেই ডাকে? জি ডাকে, সবাই ডাকে। শওকত সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেললেন। আসলে সবাই বোধহয় মনে মনে চাচ্ছিল এই নদীর সুন্দর একটা নাম হোক। যেই মুহূর্তে নাম পাওয়া গেল, সবাই সঙ্গে সঙ্গে গ্রহণ করল। ভবেশবাবু বললেন, আর জল ঢালতে হবে না মনে হয়, জ্বর আরো কমেছে। এখন জ্বর হচ্ছে 101। পুষ্পমা, থার্মোমিটার নিয়ে দেখো তো ঠিক বললাম কি না। শওকত সাহেব বললেন, দেখতে হবে না, আপনার কথা বিশ্বাস করলাম। আগে না, পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা করা হলো, জ্বর ঠিকই 101। রোগীকে এখন ঘুমাইতে হবে। পুষ্পমা, রোগীকে একা কইরা দাও। কেউ থাকলেই রোগী কথা বলবো, ঘুম হবে না। তারা বের হয়ে আসার প্রায় সঙ্গে সঙ্গে শওকত সাহেব ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল রাত 11টার দিকে। চোখ মেলেই দেখলেন বিছানার পাশে পুষ্প বসে আছে। একটু দূরে চেয়ারে পা তুলে মোফাজ্জল করিম সাহেব বসে আছেন। তার মুখ ভয়ে পাংশুবর্ণ। মোফাজ্জল করিম সাহেব বললেন, স্যার, আপনার শরীর এখন কেমন? ভালো, শরীর ভালো। আমি আপনাদের দারুণ উদ্বেগে রেখেছি, দয়া করে ক্ষমা করবেন। কিছু খাবেন স্যার? খাওয়ার রুচি হয়েছে? না, একেবারে খালি পেটে থাকা বোধহয় ঠিক হবে না। 1 গ্লাস দুধ খেতে পারি। এশার নামাজ শেষ করে করিম সাহেব খেতে বসলেন। পুষ্প বসল তার সঙ্গে। করিম সাহেব বললেন, তোর ওপর দিয়ে আজকে খুব ঝামেলা গেছে। পুষ্প কিছু বলল না। ভবেশবাবুকে বুদ্ধি করে খবর দিয়ে খুব ভালো করেছিস মা। ভবেশবাবু চিকিৎসা কিছু জানেন না, কিন্তু এরা প্রাচীন মানুষ, অনেক টোটকা ফোটকা জানেন। সময় মতো পানি না ঢাললে অবস্থা হয়তো আরো খারাপ হতো। তুই তো কিছু খাচ্ছিস না মা। আমার খেতে ভালো লাগছে না। তোর আবার জ্বর আসেনি তো? দেখি হাতটা আমার কপালে ছোঁয়াতো। জ্বর নেই বাবা। না থাকুক, ছোঁয়াতে বলেছি, ছোঁয়া। পুষ্প বাবার কপালে হাত রাখলো। করিম সাহেব বললেন, হাত তো সোহাগী নদীর পানির মতো ঠান্ডা। বলেছিলাম তো জ্বর নেই। তাই তো দেখছি। এদিকে আর এক কাণ্ড হয়েছে। ওনার আসার খবর চারিদিকে রটে গিয়েছে। কলমাকান্দার সার্কেল অফিসার চিঠি দিয়ে লোক পাঠালেন ওনাকে নিয়ে তার বাসায় যেন 1 কাপ চা খেতে যাই। আমি বলেছি ঠিক আছে। নিজ থেকে ঠিক আছে বললে কি জন্য? উনি তো যাবে না, তুমি জানোই। যেতেও পারে, এরা ঘন ঘন মত বদলায়। কাল সকালেই হয়তো বলবেন, করিম সাহেব, এক জায়গায় বসে থাকতে আর ভালো লাগছে না, চলুন একটু ঘোরাফেরা করি। কোনোদিনই এই কথা বলবেন না, মাঝখানে তুমি অপদস্থ হবে। আমাদের স্কুলের সেক্রেটারির বাসায়ও গিয়েছিলাম, ওনার কথা বললাম। মহামূর্খ, নামও শোনে নাই। যাই হোক, বললাম তরফদার সাহেব, একটি সংবর্ধনা স্কুলের তরফ থেকে দেওয়া লাগে। উনি বললেন,
সংবর্ধনা দিয়ে কি হবে? মন্টি টন্টি হলে সাহায্য পাওয়ার ব্যাপার ছিল। মূর্খের কথাবার্তা আর কি। যাই হোক, শেষকালে রাজি হয়েছেন। ৩০০ টাকা সংস্থান করেছেন। একটা হাতে লেখা মানপত্র দেয়া হবে। স্কুলের সব টিচাররা মিলে ওনাকে নিয়ে চাটা খাবেন। ১ কাপ চা, সিঙ্গারা, মিষ্টি আর ধর একটা করে কলা। তোমাদের স্কুলের অর্ধেকটা উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে, আর তোমরা সংবর্ধনার জন্য পয়সা খরচ করবে? স্কুল উড়িয়ে নিয়ে গেছে, আবার হবে। ওনাকে পাবো কোথায়? খাওয়া শেষ করে করিম সাহেব কুয়াতলায় হাত ধুতে গেলেন। পেছনে পেছনে পুষ্প এলো। চাঁদ উঠেছে। চাঁদের আবছা আলোয় সব দেখা যাচ্ছে। পুষ্প থালা বাসন ধুচ্ছে। করিম সাহেব একটু দূরে বসে সিগারেট টানতে টানতে মেয়েকে দেখছেন। তার বড় মায়া লাগছে। মেয়েটা বড় কষ্টে পড়ে গেছে। একা কত কি দেখতে হচ্ছে। মতির মাকে কাল যেভাবেই হোক জোগাড় করতে হবে। পুষ্প: জি বাবা। কয়েকজন গ্রাম্য গায়ককে খবর দেওয়া দরকার। সন্ধ্যাবেলা একদিন এখানে আসর করলে উনি খুব পছন্দ করবেন। ওনাকে না জিজ্ঞেস করে কিছুই করো না বাবা। জিজ্ঞেস করেই করব। আমাদের কত সৌভাগ্য, চিন্তা করে দেখতো মা। ওনার মতো মানুষ এই বাড়িতে আছেন, আমার তো বিশ্বাসই হয় না। ওসি সাহেবকে বলেছি একটা বড় বাজরা নৌকা যদি ২-১ দিনের জন্য জোগাড় করতে পারেন। ওনাকে পেলে কোথায়? স্কুল ঘর ঝড়ে উড়ে গেছে শুনে দেখতে গেছেন, তখন বললাম। ওসি সাহেব ওনার বিশেষ ভক্ত, লেখা পড়েছেন। কুয়াতলা থেকে দোতলার ঘর দেখা যায়। শওকত সাহেবের ঘরের বাতি নেভানো। সেই ঘরের দিকে পিতা এবং কন্যা অনেকক্ষণ তাকিয়ে রইল।